হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পরীক্ষা হেল্পলাইন। আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা কি বংশগতি। এই চ্যাপ্টারটা অনেক ছাত্রছাত্রীদের কাছে কিছু কিছু টার্মের জন্য এতটা কঠিন হয়ে যায়, বোধগম্য হয়ে ওঠে না। তো এগুলো আমরা পড়াতে গিয়ে যা দেখতে পাই, সেই সব সমস্যাগুলি আজকে তোমাদের সাথে যাতে আর না ঘটে সেই সমাধানগুলি আজকে এখানে করব। তো এই চ্যাপ্টারটা আমরা দুটো ক্লাসে দেখতে পাই, কমন একই চ্যাপ্টার, একই ধরনের জিনিসপত্র রয়েছে। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের বইতে রয়েছে বংশগতি ও সাধারণ কয়েকটি সাধারণ জিনগত রোগ এই নামে 4র্থ অধ্যায়, এবং যারা ক্লাস 12-এ পড়ছো তাদের বংশগতি ও প্রকরণ নামে এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ে রয়েছে। যেহেতু বংশগতি চ্যাপ্টার দু ক্ষেত্রে আমরা এখানে কি একই ধরনের জিনিস দেখতে পাবো, তো কাজে কি হবে, 10-এর ছাত্রছাত্রীরা যেমন এই চ্যাপ্টার থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে, সেরকম 12-এর ছাত্রছাত্রীরা হয়তো এই যে জিনিসগুলো আমি আজকে বলতে চলেছি সেগুলো অনেকে হয়তো জানো, এবং তোমাদের কি হয়ে যাবে, একটা রিভিশনের মতন হয়ে যাবে এখান থেকে। আর যদি কোনো ডাউট থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো, বংশগতি। বংশগতি কি বলি, বংশগতির সংজ্ঞাটা কি? আমি প্রথমে বংশগতি পড়তে বলছি। কি বলবো, যে জিনে বর্তমান জিনের মধ্যে থাকা জিনে বর্তমান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এক জনু থেকে পরবর্তী অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার পদ্ধতিকে আমরা কি বলি, বংশগতি। তাহলে কি বলছি, যে জিনে বর্তমান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পরবর্তী অপত্য জনুতে সঞ্চারিত হবে। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে সঞ্চারণ করবে কে? সেগুলো রয়েছে কিসের মধ্যে, জিনের মধ্যে। তাহলে এই চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক কে? জিন। তাহলে তোমাদের একটা কোশ্চেন আমি এখান থেকে করি, ধরো যে চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহককে, এটা যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি বলবে? প্রথমের যদি এই সংজ্ঞাটা, এটা যেটা বলতে চাইছি আমি, যে বংশগতিটা কি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে জিনে বর্তমান চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী অপত্য জনুতে যাচ্ছে, তাহলে এর ধারক বাহককে জিনই তো পরবর্তী জনুতে অপত্য জনুতে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে ধারক বাহক হবে কি, জিন, তাই তো? তাহলে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এবার তুমি এখানে দেখো যে চলে এলো কি, জিন ধারক ও বাহক, খুব ভালো কথা। জিনটা রয়েছে কোথায়? জিনটা রয়েছে আমাদের ক্রোমোজোমের মধ্যে, তাই তো? ক্রোমোজোমের মধ্যে আমরা জিনকে দেখতে পাবো। তাহলে যেহেতু এই জিনটাই রয়েছে ক্রোমোজোমে, তাহলে আমাদের এই সব কিছু ডিসকাস করার আগে ক্রোমোজোমটা একটু আলোচনা করে নেওয়া উচিত। তাহলে আমরা এবার ক্রোমোজোমটা দেখব। আচ্ছা, ধরে নাও এই একটা কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসের ভেতরে আমরা কি দেখতে পাই, নিউক্লিয় জালিকা দেখতে পাই। এই নিউক্লিয় জালিকাকে অপর আরেকটা কি নামে ডাকা হয়, ক্রোমাটিন জালিকা। নিউক্লিয় জালিকা আমরা নিউক্লিয়াসে দেখতে পাই, তো নিউক্লিয় জালিকা, বা একে কি বলে, ক্রোমাটিন জালিকা। এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা কোষ বিভাজনের সময় হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে। একটা প্রোটিন আছে এখানে, হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের সাথে কি করে, এই নিউক্লিয় জালিকা হিস্টোন প্রোটিনের সাথে কুণ্ডলীকৃত হয়, অর্থাৎ কুণ্ডলী পাকায়, কুণ্ডলীকৃত হবে। কুণ্ডলীকৃত হয়ে কি তৈরি করবে,
ক্রোমোজোম গঠন করবে, ক্রোমোজোম গঠন করবে। হলো, তাহলে এইভাবে ক্রোমোজোম সৃষ্টি হয়। কোষের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা হিস্টোন প্রোটিনের সাথে কোষ বিভাজনের সময় কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম সৃষ্টি হয়। তাহলে কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নিই। তাহলে এই ক্রোমাটিন জালিকাগুলো যে রয়েছে সেগুলো কি করে, হিস্টোন প্রোটিনের সাথে কুণ্ডলীকৃত হয়, হয়ে এরকমভাবে কুণ্ডলীকৃত হয়ে এরা কি করে, এক্স আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম গঠন করে। হলো, তাহলে এই কুণ্ডলীকৃত হিস্টোন প্রোটিনের সাথে হওয়ার ফলে এই যে এক্স আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম গঠন করলো। আচ্ছা, ক্রোমোজোমের এই দুটো বাহুকে কি বলা হয়, ক্রোমাটিড বলা হয়, ক্রোমাটিড বলা হয়। এবং এই মাঝের অংশটাকে কি বলা হয়, মাঝের এই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা কি দেখলাম, ক্রোমোজোম কিভাবে গঠন হয়ে গেল সেটা দেখলাম। আচ্ছা, তাহলে এবার আমাদের কি দেখতে হবে, যে ক্রোমোজোম আমাদের দেহে কটা রয়েছে, কি রয়েছে, কি কি ক্রোমোজোম, অটোজোম কটা রয়েছে, সেক্স ক্রোমোজোম কটা রয়েছে সেটা দেখব। আমাদের দেহে, দেহকোষে কি ডিপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেলে টোটাল আমরা কটা 46টা ক্রোমোজোমকে দেখতে পাই। এই 46টা ক্রোমোজোম অর্থাৎ কি 23 জোড়া। তাহলে আমাদের দেহে মোট 23 জোড়া ক্রোমোজোম বর্তমান। এই 23 জোড়ার মধ্যে আবার ভাগ রয়েছে। 23 জোড়ার মধ্যে আমরা 22 জোড়া ক্রোমোজোম এমন রয়েছে যাদেরকে আমরা কি বলি, 22 জোড়া অটোজোম রয়েছে আমাদের দেহে, তারা কি অটোজোম। এবং 23 থেকে 22 চলে গেলে পড়ে রইল কত, 1। তাহলে 1 জোড়া আমাদের কি রয়েছে, সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম রয়েছে। হলো, এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম এরা আবার দুই প্রকারের রয়েছে। কি কি রয়েছে, একটা এক্স ক্রোমোজোম রয়েছে এবং আরেকটা কি রয়েছে, ওয়াই ক্রোমোজোম রয়েছে। এবার এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে সন্তান অর্থাৎ কি অপত্যের লিঙ্গ নির্ধারণ করা হয়। অর্থাৎ যদি একটি এক্স ক্রোমোজোমের সাথে যদি আরেকটি ওয়াই ক্রোমোজোম এসে বাইন্ড করে তাহলে কি হবে, সন্তান পুত্র সন্তান হবে। এবং যদি একটি এক্স ক্রোমোজোমের সাথে আরেকটি এক্স ক্রোমোজোম অবস্থান হয় তাহলে কি কন্যা সন্তান হবে। আইডিয়াটা যদি ক্লিয়ার না হয় এরপরে যেটা ডিসকাস করছি তার থেকে আশা করি ক্লিয়ার হবে। তাহলে আমরা দেহকোষে দুই ধরনের ক্রোমোজোমকে আমরা দেখতে পাবো। তাদের মধ্যে কি দেখতে পাবো, 22 জোড়া থাকবে অটোজোম এবং 1 জোড়া অর্থাৎ দুটি থাকবে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম দুই প্রকারের হয়, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। এবং যদি দুটো এক্স ক্রোমোজোম একসাথে অবস্থান করে তাহলে কি হবে, কন্যা সন্তান হবে। যদি এক্স এবং ওয়াই ক্রোমোজোম একসাথে অবস্থান করে তাহলে পুত্র সন্তান হবে। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা জিনিস বলা উচিত যে কি এই ক্রোমোজোম যে এই যে 22 জোড়া ক্রোমোজোম অর্থাৎ 44খানা যে ক্রোমোজোম আমরা দেখতে পাবো, তাহলে এই 22 জোড়া 44টি এবং দুটি হলো কি সেক্স ক্রোমোজোম, তাহলে টোটাল 46টি ক্রোমোজোম আমরা দেখতে পাই। এই 22 জোড়া অটোজোমকে নামকরণ করা হয়েছে কিসের ভিত্তিতে, 22 জোড়া অটোজোমকে নামকরণ করা হয়েছে তাদের দৈর্ঘ্যের ভিত্তিতে। অর্থাৎ কি 1 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার ক্রোমোজোম, 3 নাম্বার ক্রোমোজোম, এরকম করতে করতে যে 22খানা কি আমি পাবো অটোজোম পাবো এবং 1 জোড়া পাবো কি সেক্স ক্রোমোজোম। এই 1 নাম্বার ক্রোমোজোম একে 1 নম্বর বলা হচ্ছে তার দৈর্ঘ্যের ভিত্তিতে। অর্থাৎ কি 1 নম্বর ক্রোমোজোম দৈর্ঘ্যের হিসাবে সবচেয়ে বড়, 2 নম্বর ক্রোমোজোম তার থেকে খানিকটা ছোট হবে, 3 নম্বর ক্রোমোজোম 1 ও 2 এর তুলনায় ছোট হবে। এই করতে করতে 22 নম্বর ক্রোমোজোম সবচেয়ে ছোট এই অটোজোমগুলির মধ্যে। ঠিক আছে, তাহলে অটোজোমগুলির মধ্যে 1 নম্বর ক্রোমোজোম সবচেয়ে বড় এবং 22 নম্বর ক্রোমোজোম সবচেয়ে ছোট। এবং এখানে যে সেক্স ক্রোমোজোম রয়েছে 1 জোড়া, তার মধ্যে কি এক্স আর ওয়াই দু ধরনের দেখতে পাই। তাদের মধ্যে এক্স এর আকৃতিগত দিক থেকে বড়, কারণ তাদের হলো কি আমি বললাম দৈর্ঘ্যের ভিত্তিতে বা আকৃতির ভিত্তিতে তাদের নামকরণ করা হয়েছে দৈর্ঘ্যের ভিত্তিতে। এবং ওয়াই ক্রোমোজোম কি তাদের মধ্যে ছোট। এবার
এই এক্স ওয়াই এর আইডিয়াটা তোমাদের সামনে ক্লিয়ার করার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, মুছছি। আচ্ছা, আচ্ছা, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের রাসায়নিক গঠন কি রয়েছে? রাসায়নিক গঠন আমি কি বললাম? ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম যে গঠিত হচ্ছে, এই কুণ্ডলীকৃত হয়ে হিস্টোন প্রোটিনের সাথে কুণ্ডলীকৃত হয়ে এই এক্স আকৃতি বিশিষ্ট যে ক্রোমোজোম তৈরি হচ্ছে, এই ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমোজোম যে গঠন হবে, সেই ক্রোমোজোম কি, এখানে আমরা কি কি রয়েছে রাসায়নিক পদার্থ সেটা দেখব। দেখো, ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন যে থাকে অর্থাৎ কি নিউক্লিয় জালিকা, তুমি নিউক্লিয় জালিকার যদি রাসায়নিক গঠন দেখো, কারণ কি এখানে তো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ফাইবারটা কুণ্ডলীকৃত হচ্ছে হিস্টোন প্রোটিনের সাথে, তাহলে নিউক্লিয় জালিকা বা যে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন ফাইবার এর রাসায়নিক গঠনে কি কি দেখতে পাই সেটা একটু দেখে নিই। এবং আরেকটা কি দেখতে পাবো? হিস্টোন প্রোটিন দেখতে পাবো। এটা একটা উপাদান, আর একটা, এই দুটো মিলে তো বাইন্ড করছিল, তাহলে হিস্টোন প্রোটিন এই দুটো দেখতে পাবো। এই দুটো মিলে ক্রোমোজোম গঠিত হয়। এই নিউক্লিয় জালিকার তুমি যদি রাসায়নিক গঠন দেখতে যাও, এটি কি দ্বারা গঠিত? ডিএনএ দ্বারা গঠিত। অর্থাৎ কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ দ্বারা। এই ডিএনএ এটা হলো কি নিউক্লিয় জালিকার রাসায়নিক উপাদান। তাহলে নিউক্লিয় জালিকাই কুণ্ডলীকৃত হচ্ছিল হিস্টোন প্রোটিনের সাথে। তোমরা জানো হয়তো, অন্তত 12-এর যেসব ছাত্রদের দেখছো তারা তো নিশ্চয়ই অবশ্যই খুব ভালো করে জানো যে কি প্রোটিন মানে কি, সেটা একটা রাসায়নিক পদার্থ। এবার অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে অ্যাসিডও কি একটা রাসায়নিক পদার্থ। তাহলে এই দুটো রাসায়নিক পদার্থের উপস্থিতি যেহেতু দেখতে পাওয়া যায়, তার জন্য আমরা কি বলতে পারি যে ক্রোমোজোম গঠিত হয় এই যে ডিএনএ এবং প্রোটিন, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এই দুটো হলো এর মূল রাসায়নিক পদার্থ, রাসায়নিক উপাদান। ঠিক আছে, আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি যে তাহলে জিনটা কি জিনিস, জিন কি। আমি কি বললাম যে এই একটা ক্রোমোজোম, তাহলে জিন, আমি তোমাদের বংশগতির সংজ্ঞার শুরুতেই কি বলেছি যে জিনে বর্তমান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এক জনু থেকে পরবর্তী অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে। সেখানে আমি জিন পড়ে নিচ্ছি। তাহলে এবার ক্রোমোজোমের ভেতরে জিন থাকে, এবার সেটাও আমরা বললাম, প্রথমেই বলেছি। তাহলে এবার ক্রোমোজোম পড়ে নিলাম, এবার ক্রোমোজোমের কোথায় জিনটা রয়েছে। তাহলে ক্রোমোজোমের ভেতরে তোমার একটা ক্রোমোজোমে একটা নয়, দুটো, তিনটে, চারটে এরকম যে জিন থাকতে পারে। তাহলে ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থান, এটা আমরা প্রথমে পড়লাম। তাহলে আমরা জিন কাকে বলবো? যে ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ যা একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, তাকে আমরা কি বলি? জিন বলি। ঠিক আছে, সেরকম একটা জিনের, একটা ক্রোমোজোমের মধ্যে এখানে একটা জিন রয়েছে, সেরকম এখানে একটা জিন থাকতে পারে, এখানে একটা জিন থাকতে পারে। কাজে একটা ক্রোমোজোমের মধ্যে একের অধিক জিন থাকতে পারে। এবার জিন যে পড়া হয়ে গিয়ে থাকলে পরে এবার চলে আসে কি, জিন লোকাস। তাহলে লোকাস কাকে বলে? তাহলে এই অংশের মধ্যে জিনটা রয়েছে তো ক্রোমোজোমের, তাহলে লোকাস আমরা একেই বলবো যে ক্রোমোজোমের যে অংশ
একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে একটি নির্দিষ্ট জিনকে নির্দিষ্ট জিন অবস্থান করে তাকে আমরা সেই জিনের কি বলি, লোকাস বলি। ঠিক আছে, তাহলে এবার আমরা জিন আর লোকাস এই দুটো দেখলাম। এবার এরপরে আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চলেছি সেটা হলো হোমোলগাস ক্রোমোজোম। এবং হোমোলগাস ক্রোমোজোম বলার সাথে সাথে আমি তোমাদের একটু লিঙ্গ নির্ধারণের আইডিয়াটাও দিয়ে দেব এখানে। তা এই লিঙ্গ নির্ধারণের থেকে এটা বোঝাতে সুবিধা হয় এবং ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট লাগে আমরা পড়াতে গিয়ে যেটা দেখি, এর জন্য আমি লিঙ্গ নির্ধারণটা যদি একটু পরেই থাকে তা আমি এখানে এই হোমোলগাস ক্রোমোজোম বোঝানোর সময় তোমাদের বলতে চাই। দেখো, যৌন জননের সময় তোমরা জানো যৌন জননের সময় কি পিতা শুক্রাণু দেয়, তাই তো? তাহলে শুক্রাণু কি পুংগ্যামেট, এবং কি যৌন জননের সময় মাতা ডিম্বাণু দেয়। ডিম্বাণুকে আমরা কি বলি, স্ত্রী গ্যামেট। তাহলে এটা কি পুংগ্যামেট আর এটা কি স্ত্রী গ্যামেট। ঠিক আছে, খুব ভালো। এবার পিতা যখন পুংগ্যামেট দিচ্ছে তখন কি আমরা কি পিতার দেহকোষে টোটাল কটা ক্রোমোজোম ছিল, 46 ক্রোমোজোম ছিল, তাই তো? 2n সংখ্যক ক্রোমোজোম ছিল। আমরা আগের কোষ বিভাজন পড়ার সময় মিওসিসে পড়েছি যে কি মিওসিস কোষ বিভাজনের সময় মানে গ্যামেট উৎপন্নের সময় কি হয়, যে দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হয়। তাহলে এই দেহকোষে পিতার দেহের থেকে যখন পুংগ্যামেট বেরোচ্ছে অর্থাৎ শুক্রাণু যখন দিচ্ছে তাতে মিওসিস হওয়ার ফলে এখানে কি হচ্ছে, মিওসিস। হ্যাঁ, মিওসিসের ফলে কি হচ্ছে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু এবং মাতার ক্ষেত্রেও মিওসিসে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু উৎপন্ন হবে। তাহলে বলতো, তাহলে এখানে পিতার ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক, তার মানে কি 46-এর অর্ধেক কটা, টোটাল 23টা ক্রোমোজোম থাকবে, তাই তো? শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম বর্তমান। সেরকম মাতা যখন স্ত্রীগ্যামেট দেবে তখন কি মাতারও দেহকোষে 46টি ক্রোমোজোমই ছিল, এই মিওসিস হয়ে এসছে, কাজে ডিম্বাণুতেও 23টি ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে কি বললাম, পিতার ক্রোমোজোমের তুমি যদি পিতার দেহে তুমি যদি ক্রোমোজোমের তুমি যদি ক্রোমোজোমকে লিখতে যাও তাহলে কি লিখতে হবে, 22 জোড়া অটোজোম থাকবে, 22 জোড়া অটোজোম প্লাস XY, অর্থাৎ কি এই যে 44 খানা থাকবে অটোজোম এবং XY ক্রোমোজোম থাকার জন্যই তো এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম XY থাকার জন্যই তো সে পিতা কি, পিতা তো ছেলে পুরুষ মানুষ, তো পুরুষ যদি হয় তাহলে সেখানে তো XY ক্রোমোজোমকে থাকতে হবে, XY ক্রোমোজোম থাকলেই তো তবেই তো সে পিতা। কিন্তু মাতার কি, মাতার দেহে XY নয় দুটোই X ক্রোমোজোম থাকবে, অর্থাৎ 44টি অটোজোম প্লাস XX ক্রোমোজোম, কারণ স্ত্রী দেহে কি থাকে, XX ক্রোমোজোম থাকে, তাই তো? এবার তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো এই 44টি অটোজোম তো রইবেই, সেরকম এখানেও 44টি রইবে। এবার যখন গ্যামেট এখানে যখন এটা এই 46টির হিসাব বলছি, এবার যখন এরা গ্যামেট উৎপন্ন করবে তাহলে 44-এর অর্ধেক কি 22 খানা অটোজোম আমরা পিতার থেকে পাবো, অটোজোম পাবো। এবং এখানে কি হতে পারে, হয় প্লাস এক্স, অর্থাৎ একটা যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে 22 খানা অটোজোম প্লাস একটা সেক্স ক্রোমোজোম মিলে কি হয়ে গেল, একটা 23-এর সেট গঠন হতে পারে। অথবা 22 খানা অটোজোম প্লাস একটা ওয়াই এর সেট আসলে 23 খানা ক্রোমোজোম গঠন হতে পারে, যে কোনো একটা আসতে পারে। কারণ কি গ্যামেটোজেনেসিস তো চান্স ফ্যাক্টর, আমার টোটাল 23 খানা ক্রোমোজোম আসবে, তার মধ্যে কি 22টি অটোজোম থাকবে আর একটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হবে, কারণ মিওসিস হয়ে আসছে 46-এর হাফ তোমার আসবে। মিওসিস হওয়ার পরে কি হবে, গ্যামেট উৎপাদনকালে দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তো তাহলে 22 খানা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম থাকলেও 23টির একটা সেট গঠন হতে পারে। এবার 22 খানা অটোজোম এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকলেও একটা 23 খানা, যে কোনো একটা সেট গঠন হবে। এবার কোনটা হবে সেটা ডেফিনেটলি বলা যাচ্ছে না এখন।
এবার কি মায়ের থেকে যখন গ্যামেট উৎপন্ন হবে, এটা তার দেহকোষের ছিল 44খানা, তখন কি 22খানা অটোজোম আসবে, প্লাস যে কোনো একটা যেটাই আসুক, তাহলে কি এক্সেরই তো সেট গঠন হবে, কারণ ওয়াই এখানে তো কোনো ওয়াই ক্রোমোজোমই নেই, দুটোই একই টাইপের ক্রোমোজোম রয়েছে এক্স এক্স, তাহলে যে অর্ধেক সংখ্যক আসলে যে কোনো একটা হাফ এক্স চলে আসলো, তাহলে একটা এক্সই আসবে, হলো। এবার এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি গঠন হবে, একটা জাইগোট গঠন হবে, তাই তো, একটা জাইগোট গঠন হবে। তাহলে এই জাইগোটের মধ্যে আমরা কি পিতার থেকে 23খানা ক্রোমোজোম পাবো, মাতার থেকে 23খানা ক্রোমোজোম পাবো। তাহলে এইভাবে কি হচ্ছে, বংশগতি, অর্থাৎ কি পিতা মাতার বৈশিষ্ট্য পরবর্তী অপত্যজনিতে সঞ্চারিত হচ্ছে। তাহলে আমাদের দেহে, আমাদের বাবার দেহের থেকে প্রাপ্ত 23খানা ক্রোমোজোম, মায়ের দেহের থেকে প্রাপ্ত 23খানা ক্রোমোজোম রয়েছে প্রত্যেকটা কোষের মধ্যে। তাহলে কি পরবর্তী অপত্যজনিতে সেই বৈশিষ্ট্যগুলো, পিতা মাতার বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে। এবার কথা হলো, এই যে দেখলাম এখানে 23খানা ক্রোমোজোমের মধ্যে 22খানা তো অটোজোম আমরা পিতার থেকে পাচ্ছি, 22খানা আমরা পিতার থেকে পাচ্ছি, 22খানা আমরা মাতার থেকে পাচ্ছি অটোজোম, এবং কি পরে রইল আমাদের সেক্স ক্রোমোজোম। তাহলে পিতার থেকে যদি প্রথমের এই সেটটা আমরা তুলে নিই, প্রথমের যদি এই সেটটায় যে 22খানা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম আসে, তাহলে ধরো এখানে 23 নম্বর ক্রোমোজোমে এক্স এলো পিতার থেকে, মাতার থেকে তো এক্সই আসবে, মাতার থেকে এক্সই আসবে। তাহলে এই এক্স আর এক্স ক্রোমোজোম যখন পাশাপাশি চলে আসবে, তখন কি হয়ে যাবে, সন্তান কন্যা সন্তান হবে। এবার যদি এখানে এক্স না এসে, এবার ধরো এই এক্স না এসে এই ফার্স্টের সেটটা আসেনি, আমরা এবার চিন্তা করছি সেকেন্ডের সেটটা নিয়ে। সেকেন্ডের সেটটায় কি রয়েছে, এটা আমরা মুছে দিচ্ছি, এক্সটা মুছে দিচ্ছি, কারণ এখানে এক্সটা তো এক্সই আসতে পারবে। হ্যাঁ, এবার যদি আমরা এটাকে নিয়ে চিন্তা করি যে 22খানা অটোজোম এবং কি একটা ওয়াই ক্রোমোজোম রয়েছে, এবার পিতার থেকে যদি সেক্স ক্রোমোজোম হিসাবে ওয়াই চলে আসে, তাহলে কি হয়ে যাবে, এক্স ও ওয়াই, তখন সন্তান কি হবে, কন্যা নয়, সন্তান হয়ে যাবে পুত্র সন্তান। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম শুরুতে, যে এক্স এক্স হলে কন্যা এবং এক্স ওয়াই হলে পুত্র সন্তান। বুঝতে পারলে এবার কিভাবে হচ্ছে, কিভাবে বংশগতির মাধ্যমে পিতামাতার থেকে বৈশিষ্ট্য পরবর্তী অপত্যজনিতে সঞ্চারিত হচ্ছে। এবার এখান থেকে আমাদের কি হয়, যে হোমোলোগাস ক্রোমোজোমের আইডিয়াটা চলে আসে। এবার হোমোলোগাস ক্রোমোজোম কি, যে কোষের নিউক্লিয়াসের ভেতরে এই ক্রোমোজোমগুলি কি জোড়ায় অবস্থান করে, অর্থাৎ কি পিতার যে 1 নম্বর ক্রোমোজোম ছিল তার ঠিক পাশে মাতার 1 নম্বর ক্রোমোজোম আসবে, পিতার 2 নম্বর ক্রোমোজোমের পাশে মাতার 2 নম্বর ক্রোমোজোম আসবে। এরকম করতে করতে 22খানা অটোজোম পিতার 22 নম্বর ক্রোমোজোমের পাশে মাতার দেহ থেকে প্রাপ্ত 22 নম্বর ক্রোমোজোম অটোজোমটা আসবে। এই করতে করতে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই রয়েছে, এবার তারাও সেক্স ক্রোমোজোমগুলিও হয় সে এক্স আসুক সে ওয়াই আসুক, তারা কি সেক্স ক্রোমোজোমগুলো এরকম পাশাপাশি অবস্থান করবে। ঠিক আছে, অর্থাৎ কি এই যে পিতার দেহের থেকে যে প্রাপ্ত ক্রোমোজোম আর মাতার দেহের থেকে প্রাপ্ত ক্রোমোজোম, এগুলির যে এই জোড়ায় অবস্থান করছে যে ক্রোমোজোমগুলি, অর্থাৎ এই পিতার দেহের থেকে প্রাপ্ত ক্রোমোজোম এবং এই মাতার দেহের থেকে প্রাপ্ত ক্রোমোজোম যে জোড়ায় অবস্থান করে, একেই কি বলা হয়, এই হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। এই হোমোলোগাস ক্রোমোজোম তার আবার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে কি, আমি শুরুতেই বলেছি যে ক্রোমোজোমের নামকরণ করা হচ্ছে কিসের ভিত্তিতে, তাদের দৈর্ঘ্যের ভিত্তিতে। তাহলে তাছাড়াও আরো কিছু কিছু জিনিস আমাদের হোমোলোগাস ক্রোমোজোমে করতে হবে। তাহলে দেখে নাও এবার হোমোলোগাস ক্রোমোজোম। এই আইডিয়াটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটি, আমি মনে হচ্ছে আমার এই ভিডিওটি এমনিতে লেংদি হয়ে যাচ্ছে, তো আমি এটাকে পার্ট 1 সিরিজ হিসাবে আমি এই ভিডিওটা আপলোড করছি তোমাদের সাথে। তো এরপরে এটার আমি পার্ট 2টা নিয়ে আসবো এরপরের থেকে। আশা করি পার্ট 1 ভিডিওটা তোমরা দেখার পর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি পার্ট 2 ভিডিওটা কালকে আপলোড করব। তো তোমাদের কমেন্ট দেখে আমি তারপরে পরবর্তী ভিডিওটা শ্যুট করে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি নতুন কিছু শিখতে পাও বা কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
তোমাদের বোর্ড এক্সামে আশা করি আমি কিছুটা তোমাদের হেল্প করতে পারবো। ঠিক আছে, বাই।